শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে এলাম একটা ছোট্ট গল্প নিয়ে। যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলি, আমি রবিন সাহা। আমার ইউটিউব চ্যানেল রবির কবিতাঙ্গনে আপনাদেরকে স্বাগতম। আমার এই চ্যানেলে আমি নিয়মিত গল্প, কবিতা ইত্যাদি আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। আসুন, আমি গল্প শুরু করছি। সবাই একসাথে পাশাপাশি বসে পড়ুন, গল্প শুরু করি। আমার আজকের গল্প পুরনো সিন্দুক। কাহিনীকার বিপুল মজুমদার। আসুন গল্পটা শুরু করি। ফ্ল্যাটের বাসিন্দা হিসেবে আজকের সকালটা বিজনের প্রথম সকাল। 240 স্কোয়ার ফিটের ছোট্ট এক পরিসরের মধ্যে ক্রমাগত ঘুরপাক খেতে খেতে এরই মধ্যে যেন হাঁপিয়ে উঠেছে বিজন। চার দেওয়াল, দরজা জানলা, ঘরের আসবাব সব একেবারে ঘাড়ের ওপরে। সবচেয়ে বেশি বিরক্ত লাগছে সিন্দুকটাকে দেখে। পায়া ভেঙে একদিকে কাত হয়ে রয়েছে জিনিসটা। ওটা না থাকলে পশ্চিমের দেওয়ালটা দিব্যি খালি পাওয়া যেত। বাথরুমে যাতায়াতের জন্য বারবার ঠক্কর খেতে হতো না। মাঝে মাঝে নিজের উপর খুব রাগ হয় বিজনের। দাদা দিদির মতো সেও কেন ধান্দাবাজ হতে পারল না। জন্মসূত্রে পাওয়া মাথার উপর থেকে ছাদ সরে যাবে জেনেও কেন সে চুপ করে থাকলো? শুরুতেই কেন সব ভেস্তে দিল না আপত্তি জানিয়ে? সদ্য কেনা 1 BHK ফ্ল্যাটের একমাত্র জানলার সামনে দাঁড়িয়ে সহসা নিজেকে বড় অসহায় লাগলো বিজনের। পুরনো হলেও পিতৃপুরুষের ভিটে বাড়িটা বিশ্বস্ত একজন সঙ্গীর মতো তার সঙ্গে যেন লেপ্টে ছিল। বাড়ির গাছগাছালি, পাড়া প্রতিবেশী, এমনকি সামনের গলিটাও তাকে ঘিরে রাখত সর্বক্ষণ। কিন্তু এখানে সে যে পুরো একলা। বরদা সুজন কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ অফিসার। তো সেই দাদা যেদিন চন্দনাকে সঙ্গে নিয়ে এসে বাড়ি বেচার কথাটা উত্থাপন করেছিল, সেদিন বেশ ভ্যাবাচাকাই খেয়ে গিয়েছিল বিজন। শুরুটা দাদাই করেছিল। ছেলেকে বেসরকারি কলেজে ডাক্তারি পড়াতে গিয়ে ওর নাকি গলদঘর্ম অবস্থা। চাপ সামলাতে ইমিডিয়েট ওর 10 লাখ টাকার ভীষণ প্রয়োজন। দিদি চন্দনা সে আর একরকম গাওনা গাইল। বড় মেয়ের ছেলে হয়েছে, নাতির ভবিষ্যতের জন্য দিদি চায় নাতিকে 10 লাখ টাকা ফিক্সড করে দিতে। এরপরেই মুদ্রা কথাটায় এলো ওরা। বিজন যদি দুজনকে ওই নির্দিষ্ট পরিমাণ টাকাটা দিতে পারে তাহলে কোনো সমস্যা নেই। নিজেদের অংশ হাসি মুখে ওরা লিখে দেবে ভাইকে, নইলে বাড়ি বেচে ভাগের টাকা ওরা বুঝে নেবে। 33 বছর বয়সে এসে আজও বিজন থিতহীন। স্কুল সার্ভিস কমিশনের চাকরিটা দুর্নীতির নাগপাশে 20 পাও জলের নিচে তলিয়ে গেছে। কবে হবে তার কোনো নিশ্চয়তা নেই। প্রাইভেট টিউশনের গোনাগুনতি টাকায় কোনো মতে দিন গুজরান হয় তার। এই অবস্থায় 20 লাখ টাকা সে কোথায় পাবে? সে কথা স্পষ্ট করে বলতেই ভুরু কুঁচকে নিল সুজনদা।
তাহলে তো বাড়ি বেচা ছাড়া গতিই নেই। বিজন হতবাক, বিস্ময়ে কাটতেই আমতা আমতা করে বলেছিল, তাহলে আমার কি হবে? কোথায় যাব আমি? দাদা বোধহয় প্লট সাজিয়েই এসেছিল। একলা মানুষ তুই, ভাগের টাকা যা পাবি তাই দিয়ে এক কামরার ফ্ল্যাট একখানা কিনে নিবি, ব্যাস, প্রবলেম খতম। ঝগড়াঝাটি বরাবরই অপছন্দের বিষয় বিজনের, আর করলেই বা পাত্তা দিচ্ছে কে? দাদা দিদিরা যে মরিয়া, বিনা বাক্য ব্যয় ওদের প্রস্তাব মেনে নিয়েছিল বিজন। কিন্তু বাড়ির অস্থাবর সম্পত্তির ভাগ বাটোয়ারার প্রশ্নে গোল বেঁধে গেল পুরনো সিন্দুকটাকে নিয়ে। সেগুন কাঠের মস্ত সিন্দুকটা আজকের নয়, ঠাকুরদার বাবার আমলের। জিনিসটার সঙ্গে ইতিহাসের একটা যোগসূত্র রয়েছে। সেসবকে গুরুত্ব না দিয়েই দাদা বলেছিল, যত সব ফালতু আবর্জনা, বেচে দে কাউকে। বিজন রাজি হয়নি। সাবেক পূর্ববঙ্গের চট্টগ্রামে ছিল বিজনদের পূর্বপুরুষের ভিটে। তখন ব্রিটিশ আমল। বিজনের প্রপিতামহ বার্মা থেকে আনা খাঁটি সেগুন কাঠ দিয়ে সিন্দুকটাকে তৈরি করিয়েছিলেন। বিজনের ঠাকুরদা কাঞ্চনের বয়স সবে 18 তখন। সেই সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একখানা পিস্তল লুকিয়ে রাখার দায়িত্ব বর্তায় তাঁর উপরে। বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না হলেও ঘনিষ্ঠ এক বন্ধুর অনুরোধে দায়িত্বটা ঘাড়ে নেন কাঞ্চন। কাপড়ে জড়িয়ে পিস্তলটাকে তিনি লুকিয়ে রাখেন সিন্দুকের মধ্যে। একমাত্র মা কিশোরীবালা ছাড়া বাড়ির আর কেউ জানতেন না সেই গোপন খবর। কিন্তু কদিন বাদে বিপদ এসে হাজির হলো দোরগোড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এসে হানা দিল বাড়িতে। যখন পুলিশ এলো বাড়িতে, কিশোরীবালা আর তাঁর 2 বছরের শিশু কন্যাটি ছাড়া কেউ ছিল না। ছেলেকে বাঁচাতে তাই দ্রুত সিদ্ধান্ত নিলেন কিশোরীবালা। অস্ত্রটাকে সিন্দুক থেকে বার করে ঢুকিয়ে নিলেন মেয়ের কাঁথার মধ্যে। তারপর কাঁথা সমেত মেয়েকে বুকে জড়িয়ে দরজা খুললেন আলতো হাতে। বাড়িতে ঢুকে সারা বাড়ি চষে ফেলল পুলিশ। ঘেঁটে দেখল সিন্দুকটাকেও। তল্লাশির সময় মেয়েকে স্তন্যপান করানোর অছিলায় ঘোমটা টেনে ঘরের এক কোণে ঠায় বসেছিলেন কিশোরীবালা। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েই ফিরে গিয়েছিল ব্রিটিশ পুলিশ। সেই ঘটনার পর থেকেই দত্ত পরিবারে আলাদা একটা মর্যাদার আসনে অভিষিক্ত হয়েছিল সিন্দুকটা। দেশভাগের পর তাই সর্বস্ব ছেড়ে ছুড়ে চলে এলেও সিন্দুকটাকে সঙ্গে করে আনতে ভোলেননি বিজনের প্রপিতামহ। এদেশে আসবার পর বৃদ্ধ মানুষটা একটা কথা প্রায় বলতেন, এ সিন্দুক লক্ষ্মী, যার ঘরে এটি থাকবে সে রাজা। পরবর্তীকালে বিজনের বাবা অঞ্জন ছিলেন একজন বেহিসাবি মানুষ। টাকা পয়সা ওড়ানো নিয়ে বাপের সঙ্গে হামেশাই তার বিবাদ লেগে থাকত। সিন্দুকটার ব্যাপারে বাপের আধিক্যতা দেখে খুব হাসাহাসিও করতেন অঞ্জন। একদিন ছেলের বিদ্রূপে অতিষ্ঠ হয়ে রাগে ফেটে পড়লেন বিজনের ঠাকুরদাদা। ছেলেকে বললেন,
আগামী পয়লা বৈশাখেই পর্দা ফাঁস করব এই সিন্দুক রহস্যের। শেষ পর্যন্ত অবশ্য সেই পর্দা ফাঁস করা হয়ে ওঠেনি আর। পয়লা বৈশাখের দুদিন আগেই হার্ট অ্যাটাকে মারা যান বৃদ্ধ। এককালে বাড়ির মেয়েদের গয়নাগাটি আর পোশাক আশাকের আশ্রয় স্থল ছিল এই সিন্দুকটা। বর্তমানে মায়ের কিছু শাড়ি আর পুরনো কাগজপত্র ছাড়া তেমন কিছুই আর নেই ওখানে। তো এমন একটা দুস্থ আসবাবের ব্যাপারে দাদা দিদিদের যে কোনো আগ্রহ থাকবে না তা বলাই বাহুল্য। দাদা বলেছিল, হাল ফ্যাশনের ফার্নিচার এনে ফ্ল্যাট সাজিয়েছি, সেখানে এসব মানধাতা আমলের জিনিস একেবারেই বেমানান। বেচতে যখন এতই অনীহা তখন ওটাকে বরং তোর কাছেই রাখ। দিদিরও একই বক্তব্য। আমার বাপু রাজা রানী হওয়ার স্বাদ নেই, তুই একা মানুষ, তুই রাখ। অ্যাপার্টমেন্টে ঢোকার আগে ফ্ল্যাটের মাপজোক দেখে বিজন একটা বুদ্ধি ঠাউরেছিল। সিন্দুকটার ওপর প্লাইউডের একটা টুকরো পেতে পরে খাওয়ার টেবিল হিসেবে ওটাকে ব্যবহার করবে। কিন্তু ভ্যান চালকদের বোকামির জন্য সেই ভাবনা আর টিকল কই। মালপত্র আনার সময় সিন্দুকটার একটা পায়া কি করে যেন ভেঙে ফেলেছে ভ্যান চালকরা, আর তার দরুন একদিকে হেলে পড়েছে জিনিসটা। গতকাল বিকেলে পরিচিত এক কাঠের মিস্ত্রিকে ফোন করেছিল বিজন। ভদ্রলোক বলেছে আজ আসবে, যদি না আসে তাহলে কাল রাতের মতো আজও তাকে মেঝেতে বসেই খেতে হবে। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দে ঘোর কাটল বিজনের। কাঠের মিস্ত্রি ভেবে দরজা খুলতেই দেখল উল্টো দিকে হাসি হাসি মুখ করে টুসি দাঁড়িয়ে। গত রাতে ফোন করেছিল টুসি, বলেছিল নতুন ফ্ল্যাট দেখার জন্য একদিন সে আসবে। কিন্তু সেই একদিনটা এত জলদি কেন? গত 3 বছর ধরে এই মেয়েটার কাছ থেকে এন্তার ধার নিয়েছে বিজন, ফেরত দেয়নি কানা করিও। টুসিও অবশ্য মুখ ফুটে কখনো কিছু বলেনি। ডায়েরির হিসাব মোতাবেক টাকার অঙ্কটা 26,000 ছুঁই ছুঁই প্রায়। বাড়ি বেচার খবর পেয়ে তবে কি আজ সেই টাকা ফেরত চাইতে এসেছে টুসি? ফ্ল্যাট কেনার পরেও ভাগের টাকার সামান্য কিছু অংশ বিজনের হাতে রয়ে গেছে এখনো, কিন্তু সে টাকা তো বেনারস যাওয়ার জন্য বিজন তুলে রেখেছে। অজানা আশঙ্কায় গলাটা তাই ওর কেঁপে উঠল। ও তুমি! বিজনের মতো টুসিও একজন প্রাইভেট টিউটর। একটি মেয়েকে তারা দুজনেই পড়ায়। বিজনের সাবজেক্ট বাংলা, টুসির ইংরেজি। ছাত্রীটির এক পারিবারিক অনুষ্ঠানে দুজনের মধ্যে আলাপ হয়েছিল। সেই আলাপ গত 3 বছরে টুসির আগ্রহেই একটু একটু করে পল্লবিত হয়ে বন্ধুত্বের পর্যায়ে এসে উপনীত হয়েছে। আগামী দিনে সেটা যে কোথায় গিয়ে দাঁড়াবে বিজন জানে না। নিজের ছন্নছাড়া অবস্থার জন্য জানার তেমন ব্যাকুলতাও নেই। টুসির বাবা নেই, মা পেনশনার। বিজনের তুলনায় টিউশনের বাজারও অনেক ভালো টুসির। তাই বিপদভঞ্জন বন্ধুটিকে তোয়াজে রাখার জন্য বিজন গলে পড়ল, এসো এসো, ভেতরে এসো। আজ টুসিকে একটু অন্যরকম লাগছে। বেশিরভাগ সময় শাড়ি পরলেও আজ পরেছে চুড়িদার।
ভেতরে ঢুকেই ভেতরে থাকা সিন্দুকটার দিকে চোখ গেল ওর। জিনিসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মাথা ঝাঁকিয়ে বলে উঠল, সত্যি তারিফ করার মতোই জিনিস বটে। তা বেচারাকে চিকিৎসা না করিয়ে এখানে ফেলে রেখেছো কেন? টুসিকে কাঠের মিস্ত্রির কথাটা জানিয়ে লাজুক হাসল বিজন। ঘরে চেয়ার পাতার জায়গা নেই, তাই খাটেই বসতে হবে তোমাকে টুসি। টুসি বসল না, ঝাঁকি মেরে এদিক সেদিক দেখার পর বলল, ছাত্রীর বাড়িতে পড়াতে গিয়ে শুনলাম আগামী মাসে তুমি নাকি বেনারস যাচ্ছ। ধারের টাকা যদি চেয়ে বসে সেই ভয় টুসিকে কিছু জানায়নি বিজন। কিন্তু ছাত্রী সব বলে দিয়েছে বুঝে বিজন ঠোঁক গিলল। আমার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করার ইচ্ছের কথাটা তো তুমি জানো। সুযোগ মিলতেই ভাবলাম যাই, প্রথম অভিযানটা সেরেই আসি। শুনলাম টিকিটও নাকি কেটে ফেলেছ। হ্যাঁ, মানে পরশু কেটেছি, ফ্ল্যাট কেনার পর সামান্য যা বেঁচেছিল তাই দিয়ে। কথাটা বলেই আলমারির কাছে পৌঁছে গেল বিজন। আলমারি খুলে বের করে আনলো ট্রেনের টিকিটটাও। তারপর টুসির দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, একলাই যাচ্ছি, সেকেন্ড ক্লাস স্লিপারের কনফার্ম টিকিট, দেখো। অন্যমনস্কভাবে টিকিটটা নিতে গিয়ে হাত ফসকালো টুসি। কাটা ঘুড়ির মতো লাট খেয়ে টিকিটটা গিয়ে পড়ল মেঝেতে। তারপর ফ্যানের হাওয়ার তাড়নায় পরক্ষণেই সেটা সেঁধিয়ে গেল সিন্দুকের নিচে। মেঝে আর সিন্দুকের মাঝখানে ইঞ্চি দুয়েকের মতো ফাঁক। টিকিটটা অনেক ভেতরে ঢুকে গেছে। পরিস্থিতিটা বুঝতে পেরে মুখটাকে কাঁচুমাচু করে ফেলল টুসি। ইস, আমার বোকামির জন্যই। ডোন্ট ওয়ারি বলে ঘরের ফুল ঝাড়ুটাকে নিয়ে এলো বিজন। চেষ্টা করলো ঝাড়ুটার সাহায্যে টিকিটটাকে টেনে বার করে আনতে, কিন্তু বেয়াদব টিকিটটা মেঝের সঙ্গে একেবারে যেন চিপকে গেছে। বিজনের এই কর্মকাণ্ডের মধ্যেই কাঠের মিস্ত্রির আগমন ঘটল। দরজা ঠেলে ভদ্রলোককে ঢুকতে দেখেই ব্যাকুল হয়ে বিজন বলে উঠল, ফ্যানের হাওয়ায় আমার রেলের টিকিটটা সিন্দুকের তলে ঢুকে গেছে, কি করা যায় বলুন তো দাদা। মাঝবয়সী মিস্ত্রি ভদ্রলোক আর চোখে টুসিকে এক নজর দেখে বলল, পায়াটাকে সারাতে হলে তো সিন্দুকটাকে উল্টাতেই হবে। সবাই মিলে হাত লাগালে মনে হয় হয়ে যাবে কাজটা। সবাই মিলে মানে কি টুসিকেও ধরছে লোকটা? বিজন বিব্রত, ওকে ভ্যাবলার মতো তাকাতে দেখে হেসে ফেলল টুসি। ঘাবড়াচ্ছ কেন? বাইরে রোগা হলেও মানসিকতায় আমি কিন্তু দারোগা। অবশেষে তিনজনের মিলিত চেষ্টায় কাত করে মেঝেতে শোয়ানো গেল সিন্দুকটাকে। আর পরক্ষণেই যা নজরে পড়ল তাতে চক্ষু চড়ক গাছ তিনজনেরই। ওপর দিকের মতো সিন্দুকের নিচের দিকেও অনেকগুলো খোপ, এবং প্রত্যেকটা খোপই কাঠের ঢাকনা দিয়ে দৃঢ়ভাবে আটকানো। বিজনের নির্দেশে কাঠের মিস্ত্রি লোকটা সেই ঢাকনাগুলোর একটাকে খুলতেই বিস্ময়ে চোখ কপালে গিয়ে ঠেকল সকলের। বিজন তো ও মাই গড বলে মেঝেতে ধপ করে বসেই পড়ল। পুরো খোপটাই নানান ডিজাইনের সোনার হার আর লকেটে ভর্তি। এরপর আর একটাকে খোলা হলে সেখানেও দেখা গেল একই দৃশ্য। অসংখ্য সোনার কানের দুলে ঠিক ঠিক করছে সেই খোপ। সিন্দুকটার নিচে মোট 6খানা খোপ। কাঠের মিস্ত্রি এরপর তৃতীয় খোপটা খুলতে গেলে হাত তুলে ভদ্রলোককে থামালো বিজন। কাঁপা কাঁপা গলায় বলল, থাক, আর খুলে কাজ নেই।
ভদ্রলোকের চোখে মুখে অপার বিস্ময়। আপনি তো গুপ্তধন পেয়ে গেলেন দাদা। দুটোতে যা মাল রয়েছে সব কটা খুললে 50 লাখ ছাড়িয়ে যাবে। বিস্ময়ে টুসিও। মিস্ত্রির কথা শেষ হতেই উল্লাসে ফেটে পড়ল সে। তোমার প্রপিতামহ ঠিকই বলেছিলেন, এ সিন্দুক যার কাছে থাকবে সে রাজা। তুমি এবার সত্যিই রাজা বিজন। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। স্নায়বিক উত্তেজনায় হাতের আঙুলগুলো তীর তীর করে কাঁপছে বিজনের। বুকের নিচে অবিরাম ধরাস ধরাস। টুসির ঝলমলে মুখের দিকে তাকিয়ে সে ভাবল, আর্থিক সম্পদে বলীয়ান হলেই কি রাজা হওয়া যায় নাকি? রাজাকে এক অর্থে যে আমজনতার ভালোবাসার মানুষও হতে হয়, কিন্তু সে আমজনতা তো দূর, প্রেম প্রত্যাশী একজন মেয়ের ভালোবাসার মানুষও হয়ে উঠতে পারল না। টাকা ধারের গোপন ধান্দায় মেয়েটিকে অহেতুক দূরে দূরে রেখে দিল। বিজন তাই দ্রুত মনস্থির করে নিল, টিউশন সম্বল জীবনে সাহস করে এতদিন যে কথাটা বলে উঠতে পারেনি, এবার সে সেই কথাটিই বলবে। কাঠের মিস্ত্রি বিদায় নিলেই টুসিকে বলবে, বাবা বিশ্বনাথের পর বাকি 11টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার সময় তুমি কি আমার সঙ্গী হবে টুসি? আমার অর্ধাঙ্গিনী হয়ে যাবে কি তুমি আমার সঙ্গে? বিজন কি সত্যি সত্যি টুসিকে তার মনের কথাটা বলতে পেরেছিল? টুসিও কি প্রকৃত অর্থে বিজনের অর্ধাঙ্গিনী হয়ে উঠেছিল? টুসি কি বিজনের অর্ধাঙ্গিনী হয়ে বাকি 11টা জ্যোতির্লিঙ্গ দর্শনে বিজনের সাথী হয়েছিল? এই সকল প্রশ্নের উত্তর আপনারা খুঁজুন। আমি এই সকল প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব আমার সকল দর্শক শ্রোতার উপরেই ছেড়ে দিলাম। আমার সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর আমার আজকের এই গল্প পুরনো সিন্দুক যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন। আর পরিশেষে অনুরোধ জানাই, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই রকম নিত্য নতুন গল্প, কবিতা, উপন্যাস আপনাদের সামনে আমি নিয়ে আসব। ধন্যবাদ।